মহার্ঘ ভাতা চালু করতে যাচ্ছে সরকার। এটি চালু হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন 4 থেকে 7,500 টাকা পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি আমরা জানতে পেরেছি বিদেশে বাংলাদেশি যারা কাজ করে, অর্থাৎ মিশনে যারা কাজ করে, তাদের বেতন 30% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে সরকার। এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের প্রধান বার্তা সম্পাদক তানভীর সোহেল, আমি আছি সুপ্রিয় শিক্ষা। তানভীর, শুরুতে চলে যায় যে হঠাৎ কেন কর্মকর্তা কর্মচারীদের এসব সুযোগ সুবিধা বাড়াচ্ছে সরকার? হ্যাঁ, এটা বেশ একটা ইন্টারেস্টিং যে আমরা যদি দেখি যে বিগত 15.5 বছর আওয়ামী লীগ সরকার ছিল, তাদের সময় কিন্তু একটি পে কমিশন হয়েছিল। তখন বেশ বেতন বৃদ্ধির হারটা ছিল প্রায় 130% পর্যন্ত। তাদের বেতন, সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছিল। এরপরে কিন্তু আবার একটা পে কমিশনের জন্য নানা দাবি কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আসছিল, যদিও সেটি ধরে টেকে নাই বা তারা সেটা কাজটা করে নাই। তারা যেটা করেছিল যে প্রতি বছর যার যার বেসিকের 5% পর্যন্ত ইনক্রিমেন্ট হবে, যেটি নিয়ম অনুযায়ী সেইভাবেই চলছিল। বিশেষ না, আমরা এটা ইনক্রিমেন্ট, বাৎসরিক ইনক্রিমেন্ট হিসাবে তাদের এটা করা হতো। তো এর মধ্যে হঠাৎ করে আসলে একটা বিপ্লবের পর বা গণঅভ্যুত্থানের পর যদি আমরা বলি যে একটা সরকার আসলে, কিন্তু সরকার এসে কেন সরকারি কর্মচারীদের বেতন ভাতার প্রতি এত আগ্রহ তৈরি হলো তাদের? এবং আপনি জানেন যে আমরা যদি শুরুতে বলি যে মহার্ঘ ভাতার কথা যে প্রথম ঘোষণাটা আসছে, সেটি যখন বাস্তবায়ন করতে হবে তখন সরকারের প্রতি বছর কিন্তু 7,000 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। পাশাপাশি আপনি যেটি বললেন যে বিদেশি মিশনগুলোতে তাদের ভাতা, তাদের আসলে বেতন বাড়ানোর বিষয় না, বেতন একই সঙ্গে বেড়ে যাবে, মহার্ঘ ভাতার সঙ্গে তাদের বেতন বাড়বে। কিন্তু এর পরেও যে একজন বিদেশে চাকরি করতে হলে তাদের খরচটা বেশি থাকে, বাংলাদেশের থেকে তাদের খরচ বৃদ্ধি হয়। তো এই জন্য এক ধরনের ভাতা দেওয়া হয় তাদেরকে। সেই ভাতার পেছনে কিন্তু আমাদের এখনকার যে পরিস্থিতি, তাতে এই ভাতাটা দেওয়ার জন্য 165 কোটি টাকা অতিরিক্ত তাদেরকে এই ভাতাটা দেওয়া হয়। তো এখানে যখন আরো 30%, 20 থেকে 30% পর্যন্ত এই ভাতা বাড়বে, তার মানে হতে আরো প্রায় 40 থেকে 50 কোটি টাকার মতো, 40 কোটি টাকার মতো প্রতি মাসে আবার সরকারের খরচ বাড়বে। তো এর পাশাপাশি যদি আপনি দেখেন যে অনেক রিটায়ারমেন্ট করা কর্মকর্তা, তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, তাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। প্রমোশন দেওয়ার কারণে কিন্তু স্বাভাবিকভাবেই তারা যে অর্থনৈতিক সুবিধাগুলো পাবে না, তার পেনশনে যা ওখানে সুযোগ সুবিধা পাবেন, অন্যান্য যে সুযোগ সুবিধা, সেটিও একটা বড় অঙ্কের টাকা তৈরি হবে। অর্থাৎ এই সরকারটা কেন সরকারি কর্মচারীদের নিয়ে এত ব্যস্ত হয়ে আসলো, সেটি আসলে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি হয়েছে। যে সবসময় বলা হয় যে আমলাতন্ত্র সরকারকে নষ্ট করতেছে, বিভিন্ন সরকারগুলো কি করছে, সরকার কি তাহলে এই সরকার কি একই পথে হাঁটতেছে কিনা, যে না আমলাদেরকে খুশি রাখলে আমরা আসলে ঠিক মতো দেশ চালাইতে পারবো বা তাদেরকে খুশি করাটাই আমাদের মূল কাজ হয়ে যাবে। কিন্তু যদি আমরা গণঅভ্যুত্থানের কথা বলি, ছাত্ররা যেটা বলছে, বিপ্লবের চেতনার কথা বলছে, সেখানে কিন্তু সরকারি কর্মচারীদের কোনো ভূমিকা বা কোনো কিছু কিন্তু গতিতে কখনো কোনো কিছুতে দেখা যায়নি। বরং বলা যায় যে এই যে সরকারগুলো বিভিন্ন সময় স্বৈরাচার, ফ্যাসিস্ট আমরা যেগুলো বলি বা একনায়কতান্ত্রিক যে আচরণ, তারা কিন্তু সব এই সহায়তাগুলো কিন্তু তারা সরকারি কর্মচারীদের কাছে পেয়েছে এবং তারাই এগুলো বাস্তবায়ন করছে। সবসময় তারা সরকারকে একটা রাক্ষসে পরিণত হওয়ার মতো অবস্থা তৈরির পেছনে কিন্তু সরকারি কর্মচারীরা সবসময় কাজ করেছে। তো এটি আপনি যে প্রশ্নটা আসলেন যে আসলে কেন, এর কারণ হচ্ছে যে হ্যাঁ, বেতন ভাতা বাড়াইতেই পারে, এটা কোনো সমস্যা না, দোষের কিছু নাই। কিন্তু যে পরিস্থিতিতে আপনি বেতন ভাতা বাড়াচ্ছেন, তখন আপনার কাছে কিন্তু টাকা নাই। আপনি সরকার টাকা ছাপাচ্ছেন, আপনি টাকার খোঁজে হন্যে হয়ে ঘুরছেন। ঠিক সেই সময় আপনি মানুষের উপরে কর বসায় দিলেন, যেখান থেকে আপনি বলছেন যে 12,000 কোটি টাকা আপনি সেই করের অতিরিক্ত কর যে মানুষ দিবে, সেটা থেকে আপনি এই আয়টা আসবে আপনার। তো সেখানে যদি আপনার 7,000 কোটি টাকা আপনি হিসেব দিয়ে দেন, বেতন ভাতা বাবদ দেন, নতুন করে অন্য যেটা দিতে হবে সেখানের জন্য যদি আরো 500 কোটি টাকা চলে যায়, আদার্স অন্যান্য, তার মানে পুরো সিস্টেমটাই কিন্তু দেখা যাচ্ছে যে যে টাকাটা হবে তা আসলে তাদের পেছনে চলেছে। ফলে সাধারণ মানুষ দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমি আপনাকে বলি যে হচ্ছে যে এই যে করের বোঝাটা তার উপরে উঠলো, তার জনজীবনে এটা ব্যয় বাড়বে। সেকেন্ড হচ্ছে যখন এই বেতন ভাতাগুলো তাদের বেড়ে যাবে, তখন কিন্তু আরেক দফা জিনিসপত্রের দাম বাড়বে। সেক্ষেত্রে তাদের বেতন ভাতা বাড়ার কারণে তারা হয়তো কেনাকাটায় একটু স্বাচ্ছন্দ্য বোধ করলেও এই যে বৃহৎ অংশ, বাকি যে প্রায় আমরা যদি 17 কোটি মানুষের কথা বলি, তার মানে সরকারি কর্মচারীদের জন্য এই 21 লাখ থেকে 21 লাখ সরকারি কর্মচারী আছেন, তাদের ফ্যামিলি হিসেব করলে হয়তো 1 কোটি পরিবার এদের উপর ডিপেন্ডেন্ট, 1 কোটি মানুষ এদের উপরে। বাকি যে 16 কোটি মানুষ, তাদের কিন্তু আবার এক্সট্রা খরচ হবে।
ফলে যেটি হতো যে এই বেতন বাড়ানোর পেছনে আসলে কি লাভ, কি চিন্তা সরকারের, সেটা কিন্তু সরকার আসলে পরিষ্কারই করছে না। এবং আমার কেন অগ্রাধিকারের কাজে 5 মাসের কাজের অগ্রাধিকারের মধ্যে কেন এটা আমার প্রয়োজন হলো, সেটিও কিন্তু সরকার পরিষ্কার করছে না। এটি মূলত আসলে মানুষের তাহলে আমি আপনার কাছে একদমই ছোট করে জানতে চাই যে আপনার আসলে মতামতটা কি, যে যখন মানুষের উপর শতাধিক পণ্য ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে, যদিও দু একটি নিয়ে আবার আলোচনা হয়েছে, কিছুটা কমিয়েছে, তারপরও মানুষের উপর যে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হলো, এই বোঝা থাকার সময়ই আবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে, এটি কতটুকু যৌক্তিক? না, সেটি আমরা বলছিলাম যে আসলে মানে ওই যে বললাম দৃষ্টিকটু লাগে। আমরা নিশ্চয়ই যারা চাকরি করেন তাদের সুযোগ সুবিধা বাড়বে, তাদের কোনো সন্দেহ নেই, বাড়া উচিত। আমরা আমাদের সরকারি কর্মচারী যে অনেক বেশি বেতনে চাকরি করেন তা তো আসলে নয়। কিন্তু কথা হচ্ছে যে দেখেন, আপনি এই 5 আগস্টের ঘটনার পর যদি বলেন বহু মানুষ চাকরি হারাচ্ছে, আপনি দেখেন সড়কে মানুষ নেমে যাচ্ছে তাদের কারখানা খুলে দেওয়ার দাবিতে, অর্থাৎ কারখানাগুলো বন্ধ হয়ে আসতে হচ্ছে, প্রচুর মানুষ বেকার হয়েছে। এটা কিন্তু কোনো মানে এর জন্য স্ট্যাটিস্টিক লাগবে, পরিসংখ্যান লাগবে, বিষয়টা তা নয়। তো একদিকে আপনি মানুষ চাকরি হারাচ্ছে, আপনি বিদেশি বিনিয়োগ দেখেন 71% পর্যন্ত কমেছে। হ্যাঁ, দেশের ভেতরে যারা তারা কিন্তু অনেকটা শেকি যে আমি একটা নতুন ইনভেস্টমেন্টে যাব বা আমি একটা নতুন প্রতিষ্ঠান করব, এটা কিন্তু তারা করছেন না। কারণ এটা হচ্ছে যে তারা টাকাটা নিজের কাছে রাখছেন। ফলে একদিকে মানুষের হাতে টাকা যাচ্ছে না, অন্যদিকে আপনি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন এবং একটা সরকারি সুযোগ সুবিধা বাড়াচ্ছেন। এবং এই সরকারের কোনো দায় নাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো, তাদের সুযোগ সুবিধা বাড়ানোর কোনো দায়, কোনো ম্যান্ডেট তাদের কাছে ছিল না। কোনো মানে আমি বলবো যে তারা মানুষের কাছে এই ওয়াদা দিয়েও তারা এইখানে আসে না। তারা কিন্তু আসছে যে অভ্যুত্থানের কারণে মানুষের মৌলিক অধিকার গুলো করার জন্য, বাক স্বাধীনতার প্রসঙ্গগুলো আসবে, মানুষ অর্থনৈতিক ভাবে একটু ভালো অবস্থায় আসবে, এই বিষয়গুলোই কিন্তু মানুষ তখন মূলত, আপনারা যদি আমরা মোটা দাগে বলি যে শেখ হাসিনা সরকারের উপর ক্ষোভের জায়গাটা ছিল এই ব্যাংক খাতগুলো ধ্বংস হয়ে গেছিল, অর্থনীতিতে আমরা নানা ধরনের বলছিলাম মূল্যস্ফীতি অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়া, সেটি নিয়ন্ত্রণ করবে। এবং জিনিসপত্রের দাম বাড়ার জন্য কিন্তু সিপিডি সহ যারা তারা কিন্তু সবসময় দায়ী করে আসছে যে চাঁদাবাজি, পুলিশের চাঁদাবাজি, নেতা কর্মীদের চাঁদাবাজি, রাস্তায় রাস্তায় ধাপে ধাপে চাঁদা দিতে, এই জন্য জিনিস বাড়ে। তাহলে 5 আগস্টের পরে তো সরকার নাই, আওয়ামী লীগ সরকার নাই, তাদের পতন হয়েছে, সব সিন্ডিকেট আপনার ভাঙার দায়িত্ব ছিল মানুষকে সহায়তা করার জন্য। আপনি কোনো কিছু সেদিকে মনোযোগ দিবেন না, আপনি কোনো কিছু সেদিকে করবেন না, আপনি থাকবেন শুধু সরকারি কর্মচারী কয়েকজন লোক চেনে যারা হয়তো 21 লাখ বা আমি বললাম পারিবারিক ভাবে তো 1 কোটি মানুষের সদস্য হতে পারে তাদের। তো এটি চোখে লাগে। না হলে যে আমি বলছি না যে কোনো সমস্যা আছে, তাদের বেতন বাড়ানোর কোনো সমস্যা, সেটা না। কিন্তু সরকার অন্য দিকে কোনো কিছু করছে না। সে আয়ের খাত বাড়াতে পারে নাই, সে মানুষের সুযোগ সুবিধা বাড়াতে পারে নাই, সে শুধু একটা কাজ করে যাচ্ছে। এবং আমি তো দেখি যে প্রশাসন একেবারে ইনঅ্যাক্টিভ, পুলিশ প্রশাসনের সবাই ইনঅ্যাক্টিভ। তাহলে তার বেতন আপনি কেন বাড়াবেন? তো সাধারণ নাগরিক হিসেবে কিন্তু মানুষের মূল কথাটাই এই।